ব্ল্যাকরক ধীরে ধীরে গোটা পৃথিবী দখল করে নিচ্ছে। BlackRock is an extremely dangerous company. যদি জার্মানি, জাপান এবং ইন্ডিয়ার সম্মিলিত জিডিপির হিসেব করা হয় তাহলে প্রায় তার সমান সম্পদ রয়েছে ব্ল্যাকরকের নিয়ন্ত্রণে। অ্যাপল, এনভিডিয়া, অ্যামাজন, টেসলা এইসব তো শুধু বাইরে থেকে দেখা যাওয়া কিছু নাম। এদের নিয়ন্ত্রণ করে যে অদৃশ্য সাম্রাজ্য, সেটি হচ্ছে ব্ল্যাকরক। ব্ল্যাকরকের বিশাল সাম্রাজ্যের পেছনে যে ব্যক্তিটি রয়েছেন সে হচ্ছে ল্যারি ফিঙ্ক। তার কথা বলতে গেলে বলা যায় সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতেও বেশি ক্ষমতাধর। কিন্তু ল্যারি ফিঙ্ক শুধু এতেই সন্তুষ্ট নয়, সে ধীরে ধীরে গোটা বিশ্ব ব্যবস্থার লাইফলাইন কন্ট্রোলে নিতে যাচ্ছে। $68 ট্রিলিয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ল্যারি ফিঙ্ক। এর ফলে গোটা বিশ্ব অর্থনীতির 30% বেশি ব্ল্যাকরকের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু একটা কোম্পানি কিভাবে এত শক্তিশালী হয়ে উঠছে, আর কেউ কেনই বা ব্ল্যাকরককে থামাতে পারছে না? এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব বর্তমান বিশ্ব ব্যবস্থার এক ভয়ঙ্কর সিক্রেট, যা নিয়ে খুবই কম আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্প পানামা খালের উপর নিয়ন্ত্রণ চায়। নিউজ মিডিয়ায় শিরোনামে আপনি শুধু এতটুকুই দেখতে পারবেন, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে সেটা খুব কম মানুষই জানে। পানামা খাল দখলের অংশ হিসেবে এর দুপাশের গুরুত্বপূর্ণ দুটি বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে আমেরিকা ভিত্তিক একটা কনসোর্টিয়াম কোম্পানি। এই কনসোর্টিয়াম কোম্পানির নেতৃত্বে কে জানেন? ব্ল্যাকরক। চিন্তা করুন, আমাদের চট্টগ্রাম বন্দরের একটা কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে চাই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। আপনারা হয়তো শুনে থাকবেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান আহমেদ বিন সুলাইমানের সাথে সম্পর্ক রয়েছে কুখ্যাত জেফ্রি অ্যাপস্টাইনের। এখন ব্ল্যাকরক চাইলেই কিন্তু ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নিতে পারে। এমনটাই ঘটেছিল পানামা খালের দুই গুরুত্বপূর্ণ বন্দরের সাথে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের নিয়ন্ত্রণ নিয়েই ব্ল্যাকরক থেমে থাকেনি। পানামা খাল আসলে অনেক বড় এক গেমের খুব ছোট্ট একটি অংশ। বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দর, পাইপলাইন, এমনকি ডেটা সেন্টার সব কিছুর উপর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এই কোম্পানিটি, এক নিঃশব্দ শিকারীর মতো। কিন্তু কেন আর কিভাবে সেটা জানতে হলে ফিরে যেতে হবে এই ব্ল্যাকরকের অধিপতি ল্যারি ফিঙ্কের কাছে। 1960-এর দশকের শেষের দিকের কথা। ক্যালিফোর্নিয়ার অন্য তরুণরা যেখানে ভোগ বিলাস কেন্দ্রিক কালচার এবং সামাজিক পরিবর্তন নিয়ে মেতে উঠেছিল, তখন ল্যারি ফিঙ্ক ছিল ঘরকোনো। তার মনে একটাই প্রশ্ন ঘুরত, কিভাবে সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন হতে পারবে, কিভাবে একজন জুতা বিক্রেতার ছেলে হয়েও প্রেসিডেন্টের মতো ক্ষমতাধর ব্যক্তিদের কাতারে যেতে পারবে। সেই চিন্তা থেকেই মাত্র 17 বছর বয়সে ল্যারি ভর্তি হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পলিটিক্যাল সায়েন্সে। কিন্তু এরপর একটি ছোট্ট ঘটনা সব কিছু বদলে দেয়। হঠাৎ করে রিয়েল এস্টেটের প্রতি তার আগ্রহ জন্মায়। সে পলিটিক্যাল সায়েন্সের পাশাপাশি রিয়েল এস্টেটের উপর কয়েকটি অতিরিক্ত ক্লাস শুরু করে। হঠাৎ করেই তার স্বপ্ন হোয়াইট হাউস থেকে শিফট হয়ে যায় আকাশচুম্বী অট্টালিকা আর বিপুল সম্পদের প্রতি। আরও 2 বছর পর রিয়েল এস্টেট বিষয়ে স্পেশালাইজড MBA শেষ করেন ল্যারি। কিন্তু তখনও বুঝতে পারছিল না কিভাবে তার স্বপ্ন বাস্তবে রূপ দেবে। তাই আর 5 জন বিজনেস গ্র্যাজুয়েটের মতোই সেও চলে যায় স্বপ্নের জায়গা ওয়াল স্ট্রিটে। কিন্তু সে তখনও জানত না যে তার জন্য কত বড় এক ধাক্কা অপেক্ষা করছে। ল্যারির বয়স যখন 34, তখন সে এক সন্ধিক্ষণে পৌঁছায়। প্রায় 1 দশক ধরে নিউ ইয়র্কের অন্যতম প্রভাবশালী ইনভেস্টমেন্ট ব্যাংক ফার্স্ট বোস্টনে ধাপে ধাপে উপরে উঠেছিল। কিন্তু সে এবার একটি মারাত্মক ভুল করে ফেলে, যা তার বিশ্ব দখলের পরিকল্পনাকে শুধু ক্ষতিগ্রস্তই করে না, বরং আরও বড় প্রভাব ফেলবে। কিন্তু কি ভুল ছিল সেটা? চলুন পেছনে ফিরে তাকিয়ে দেখা যাক। 1976 সালে ল্যারি ফিঙ্ক প্রথমবারের মতো ওয়াল স্ট্রিটে পা রাখেন। যোগ দেন ফার্স্ট বোস্টনের বন্ড ট্রেডিং বিভাগে। একজন তরুণ ইহুদি ট্রেডার হিসেবে ল্যারি সেই সময়ের প্রচলিত বৈষম্যের মুখোমুখি হয়েছিল। কিন্তু ওয়াল স্ট্রিট একটু আলাদা জায়গা। এখানে যে টাকা বানাতে জানে সবাই তারই পূজা করে। টাকা বানাতে পারলে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। ল্যারি ফিঙ্ককে এমন একটি প্রোডাক্টের দায়িত্ব দেওয়া হয় যেটা ছিল স্বল্প পরিচিত, মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ বা সংক্ষেপে MBS। মূলত বাড়ি কেনার জন্য গ্রাহকদের নেওয়া
অনেকগুলো লোনকে একত্রিত করে বিক্রি করে দেওয়া হতো ইনভেস্টরদের কাছে। বাড়ির মালিকরা তাদের ঋণ শোধ করে আর বিনিয়োগকারীরা নিয়মিত লাভ পায়। এই এমবিএসকে জনপ্রিয় করতে ল্যারি ফিঙ্কের ভূমিকা ছিল অনেক। তিনি এবং তার টিম এমবিএস মার্কেটের প্রায় 75% শেয়ার দখল করেন। ফার্স্ট বোস্টনের জন্য $1 বিলিয়ন বেশি প্রফিট জেনারেট করেন ল্যারি ফিঙ্ক, যার কারণে দ্রুত প্রমোশন হয় এবং এক পর্যায়ে হয়ে যায় ফার্স্ট বোস্টনের ম্যানেজিং ডিরেক্টর। এমনকি টপ অফিসিয়ালরা তাকে কোম্পানির সিইও বানানোর চিন্তাভাবনা করেছিল। এই সময় আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। ল্যারি এটাকে দেখছিল একটা সুযোগ হিসেবে। সিইও হওয়ার পথ নিশ্চিত করতে সে একটি বড় ঝুঁকি নিয়েছিল। তার মনে হয়েছিল সুদের হার বাড়বে, তাই সেই অনুযায়ী কোম্পানির অবস্থান নিয়েছিল যাতে লাভ করা যায়। আর যদি তার প্রেডিকশন ভুল হয় তাতেও ক্ষতি কমানোর জন্য সে একটি আর্থিক বীমা করে রেখেছিল। কিন্তু তার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। সুদের হার বাড়েনি, বরং হঠাৎ করে কমে যায়। ল্যারি প্রথমে গুরুত্ব দেয়নি, কারণ সেই সম্ভাবনাটাও ধরেছিল এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বীমাও করেছিল। কিন্তু সমস্যা ছিল ক্যালকুলেশনে। ল্যারি একটা ভুল সংখ্যার ভিত্তিতে বীমার ক্যালকুলেশন করেছিল। তার এই সামান্য ভুলে ফার্স্ট বোস্টন তৎকালীন সময়ের $100 মিলিয়ন লোকসান করে। এত বড় একটা লোকসান যে কারো ক্যারিয়ারে ধ্বংস আনার জন্য যথেষ্ট, সে যতই মেধাবী হোক না কেন। ল্যারি যদিও কোম্পানির জন্য ইতিমধ্যেই $1 বিলিয়ন প্রফিট জেনারেট করে দিয়েছিল, তারপরও $100 মিলিয়ন লোকসানের ফলে সে এক ঘরে হয়ে যায়। অফিসে তার কলিগরা তার সাথে কথা বলতো না। কিছুদিন পর তার চাকরিটাও চলে যায়। গত এক দশকে যে প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করেছিল, এই ঝুঁকি গ্রহণের মানসিকতা তাকে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ঝুঁকি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এমন কঠিন শিক্ষার পর ল্যারি শপথ নিয়েছিল সে ঝুঁকি নিয়ন্ত্রণে একজন এক্সপার্ট হয়ে উঠবে, আর এই এক্সপার্টিস তাকে বিশ্ব জয়ের দরজা খুলে দিতে যাচ্ছে। ল্যারি সবকিছু আবারও নতুন করে শুরু করতে চাইল, কিন্তু এর জন্য তাকে একটা বাধা অতিক্রম করতে হবে, যা ছিল খুবই কঠিন। কারণ আপনি যদি $100 মিলিয়ন লোকসান করেন, তখন খুব কম মানুষই আপনাকে দ্বিতীয়বার বিশ্বাস করবে। শেষ পর্যন্ত 8 জন দক্ষ ট্রেডারকে পেয়ে গিয়েছিলেন ল্যারি ফিঙ্ক। এখন আরেকটা জিনিস বাকি, আর সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ল্যারি ফিঙ্ক যখন হন্য হয়ে ইনভেস্টর খুঁজছিল, তখনই তার সাক্ষাৎ হয় ব্ল্যাকস্টোনের সহপ্রতিষ্ঠাতা স্টিভেন শোয়ার্জম্যানের সাথে। ল্যারির নতুন উদ্যোগে 50% শেয়ারের বিনিময়ে $5 মিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয় শোয়ার্জম্যান। এভাবেই 1988 সালে জন্ম হয় ব্ল্যাকরক। ব্ল্যাকরক শুরুতেই ওয়াল স্ট্রিটের শত বছরের পুরনো নিয়মকে উল্টে দেয়। যেখানে প্রচলিত ইনভেস্টররা রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব না দিয়ে প্রফিট মাল্টিপ্লাইংয়ে আলাদাভাবে গুরুত্ব দিত, সেখানে ব্ল্যাকরক উল্টো পথে হাঁটল। তারা রিস্ক ম্যানেজমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিল। ল্যারি ফিঙ্কের এই ঝুঁকি ব্যবস্থাপনার ধারণা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, যদিও কাজটি ছিল অত্যন্ত কঠিন। ব্ল্যাকরকের মূল প্রস্তাব ছিল ক্লায়েন্টদের জন্য বন্ডের মতো ফিক্সড ইনকাম সম্পদ পরিচালনা করা এবং সেই সঙ্গে অত্যাধুনিক রিস্ক অ্যানালিসিস সার্ভিস প্রদান করা। এর বিনিময়ে তারা ক্লায়েন্টদের ইনভেস্টমেন্ট ম্যানেজ করা সম্পদের উপর একটি নির্দিষ্ট শতাংশ ফি নিত। মাত্র কয়েক মাসের মধ্যেই কোম্পানিটি বড় মুনাফা অর্জন করতে শুরু করে এবং 1 বছরের মধ্যেই ব্ল্যাকরকের কন্ট্রোলে সম্পদের পরিমাণ দাঁড়ায় $3 বিলিয়ন। এত অল্প সময়ে এমন সাফল্য ছিল কল্পনাতীত। এই দ্রুত সাফল্যের পেছনে ছিল অসাধারণ একটি মেকানিজম, একটি গোপন অস্ত্র যা দশকের পর দশক ধরে ব্ল্যাকরকের আধিপত্য নিশ্চিত করছে। তার সাফল্যের ওপেন সিক্রেট হলো একটি বিশাল কম্পিউটারাইজড সিস্টেম যার নাম আলাদিন। আলাদিন শুধু একটি সফটওয়্যার ছিল না, এটি ছিল ল্যারি ফিঙ্কের গড়ে তোলা সাম্রাজ্য ব্ল্যাকরকের মস্তিষ্ক। এটি ল্যারির টিমকে জটিল সব ক্যালকুলেশনের মাধ্যমে মুহূর্তের মধ্যেই অসংখ্য হোয়াট ইফ পরিস্থিতির বিশ্লেষণ করে দেয়। এমন সব জটিল ক্যালকুলেশন মুহূর্তের মধ্যে করে দিত যেগুলো কাগজে কলমে করতে গেলে কয়েক ঘন্টা লেগে যেত। এমনকি অনেকেই রীতিমতো ভুল করে বসত। মনে আছে যে ক্যালকুলেশনের ভুল ল্যারি ফিঙ্কও করেছিল? 1990-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এর প্রভাব পড়ে বন্ড মার্কেটেও, ইতিহাসে যা গ্রেট বন্ড মার্কেট ম্যাসাকার নামে পরিচিত। যখন পুরো ওয়াল স্ট্রিটে বন্ডের দাম ধসে পড়ল,
বেশিরভাগ বিনিয়োগকারী ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়। তখন ব্ল্যাকরক এই পরিস্থিতি উতরে যায় ভালোভাবে। 5 বছর ধরে আলাদিনের রিস্ক মডেল উন্নত করার কারণে অল্প ক্ষতি নিয়ে এই ঝড় পার করতে পারে তারা। এর ফলে বিনিয়োগকারীদের আস্থার জায়গায় উঠে আসে ব্ল্যাকরক, কারণ তারা বুঝতে পারে লস ভাগ্যের কারণে নয়, বরং সিস্টেমের অদক্ষতার কারণে হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে ব্ল্যাকরকের অভ্যন্তরে দেখা দেয় ক্ষমতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি বাঁধে ল্যারি ফিঙ্ক এবং কোম্পানির 50% শেয়ার হোল্ডার স্টিভেন শোয়ার্জম্যানের সাথে। মূলত ল্যারি ফিঙ্ক চেয়েছিল ট্যালেন্টেড ট্রেডারদের ব্ল্যাকরকে নিয়ে আসতে কোম্পানির মালিকানার অংশ দেওয়ার মাধ্যমে, কিন্তু এই মালিকানার অংশটা ল্যারির অংশ থেকে দেওয়া হবে না, বরং দেওয়া হবে শোয়ার্জম্যানের শেয়ার থেকে। কারণ সে মনে করেছিল সে এবং তার টিমই সব কাজ করছে। শোয়ার্জম্যান এই প্রস্তাবে রাজি হয়নি, যদিও পরে সে এটিকে হিরোইক মিস্টেক বলে উল্লেখ করে। তাদের এই ক্ষমতার দ্বন্দ্বের শেষ হয় বিচ্ছেদের মাধ্যমে। শোয়ার্জম্যান ব্ল্যাকরক থেকে বের হয়ে যান, আর ল্যারি ফিঙ্ক কোম্পানিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর যা ঘটে সেটাই ব্ল্যাকরককে অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে আলাদা করে তোলে। এটিকে আরও শক্তিশালী এবং সম্ভাব্যভাবে আরও বিপজ্জনক কিছুতে রূপান্তরিত করে, যা ছিল ল্যারি ফিঙ্কের কল্পনারও বাইরে। 1991 সালে ব্ল্যাকরক পাবলিক কোম্পানি হিসেবে লিস্টেড হয়। ব্ল্যাকরকের গোপন অস্ত্র আলাদিন, যা শুরুতে শুধু অভ্যন্তরীণ রিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ছিল, তা দ্রুত ওয়াল স্ট্রিটে পোর্টফোলিও ম্যানেজমেন্টের গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে ওঠে। এমনকি ব্ল্যাকরকের প্রতিদ্বন্দ্বীরাও আলাদিন সফটওয়্যারটি ব্যবহার শুরু করে। ফলে আলাদিন এক প্রকার টাকা ছাপানোর মেশিন হয়ে ওঠে, কারণ পুরো আর্থিক খাতই এই সফটওয়্যারটির উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর ব্ল্যাকরকের হাতে যায় কম্পিটিটরদের সমস্ত ডেটা। 2000-এর দশকের শুরুতে ব্ল্যাকরক তাদের গ্রাহকদের টাকা দিয়ে একের পর এক কোম্পানির শেয়ার কিনতে থাকেন। প্রথম দিকে ফিক্সড ইনকাম বেসড ইনভেস্টমেন্ট জড়িত থাকলেও ধীরে ধীরে ইকুইটিজ, হেজ ফান্ডস, গ্লোবাল ফান্ডস প্ল্যাটফর্ম সব কিছুতে পদচারণ শুরু করে। বিনিয়োগকারীদের জন্য ব্ল্যাকরক হয়ে ওঠে ওয়ান স্টপ সলিউশন। দিন দিন ব্ল্যাকরকের আন্ডারে সম্পদের পরিমাণ বাড়তেই থাকে। ঠিক এই সময়ে ওয়াল স্ট্রিটে আবারও মন্দা দেখা দেয়। প্রবাদে আছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। অর্থনৈতিক মন্দায় সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোও দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এমন অবস্থায় জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানগুলো দুর্বল প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে কিনে নিয়ে নিজেরা আরও শক্তিশালী হয়ে ওঠে। এই সুযোগটা হাতছাড়া করেনি ল্যারি ফিঙ্ক। বিশ্বের সবচেয়ে বড় ইটিএফ প্রোভাইডার আই শেয়ারস কিনে নিয়েছিলেন নামমাত্র মূল্যে। এই একটি মাত্র চুক্তি ব্ল্যাকরককে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্টে পরিণত করে। বিশ্ব নিয়ন্ত্রণের এক অবিশ্বাস্য হাতিয়ার চলে যায় তাদের হাতে। কিভাবে? তার জন্য বুঝতে হবে আসলে ইটিএফ জিনিসটা কি। ইটিএফ হচ্ছে স্টক মার্কেটে শেয়ারের মতো কেনাবেচা করা যায় এমন একটি ফান্ড, যা একসাথে অনেক কোম্পানি বা সম্পদের বিনিয়োগ করে ঝুঁকি কমিয়ে বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ এনে দেয়। সবচেয়ে বড় ইটিএফ ব্ল্যাকরকের মালিকানায় হয় অ্যামাজন, অ্যাপল, পেপসিকো ইত্যাদি কোম্পানিগুলোর বিশাল অংশের শেয়ারের মালিকানা চলে যায় ব্ল্যাকরকের নিয়ন্ত্রণে। এর ফলে এই ধরনের কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তে ব্ল্যাকরকের প্রভাব থাকে। ব্ল্যাকরক চাইলে এসব কোম্পানি যে কোনো পলিসি নিতে বাধ্য। যদিও ব্ল্যাকরক এখনও প্যাসিভ ইনভেস্টর, অর্থাৎ তারা নিজেদের টাকা নয়, অন্যের টাকাই পরিচালনা করছে। তারা তাদের ক্লায়েন্টের হয়ে এসব কোম্পানির শেয়ার কিনছে, তাদের ক্লায়েন্টের হয়ে এসব কোম্পানির পলিসিতে হস্তক্ষেপ করছে। মানে ব্ল্যাকরক সব কিছু করছে ক্লায়েন্ট ইনভেস্টরদের পক্ষ হয়ে, কিন্তু নিজের স্বার্থে। এভাবেই ব্ল্যাকরক হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর। ব্ল্যাকরক ইতিমধ্যেই তাদের রিস্ক ম্যানেজমেন্ট দক্ষতার কারণে সুপরিচিত হয়ে ওঠে, যার কারণে প্রতিদ্বন্দ্বী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ল্যারি ফিঙ্ককে কনসালটেন্ট হিসেবে হায়ার করতে থাকে। এরপর তার ডাক আসে সব ব্যাংকের ব্যাংক, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে। যুক্তরাষ্ট্রের সাবেক ট্রেজারি সেক্রেটারি টিমোথি গেইথনার ল্যারি ফিঙ্ককে একদিন 21 বার পর্যন্ত ফোন করেছিলেন, যাতে তারা একসাথে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক মন্দা থেকে বের করে আনতে পারেন। এই সুযোগে ল্যারি ফিঙ্ক যুক্তরাষ্ট্রে আমলাতন্ত্রের একেবারে ভিতরে প্রবেশ করে সুসম্পর্ক গড়ে তোলে, কারণ তার লক্ষ্য কোনো দেশের শাসক না হয়েও গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করবে। সে ধীরে ধীরে এমন একটি খেলার মাঠ তৈরি করেছে যেখানে যাই হোক না কেন আলটিমেটলি জিতবে ব্ল্যাকরক। 2008 সালের আর্থিক সংকটের পর পরিষ্কার হয়ে গিয়েছিল ওয়াল স্ট্রিটের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে,
এর ফলে মার্কিন সরকার বড় পদক্ষেপ নিতে বাধ্য হয়। শুরু হয় কঠোর নিয়ন্ত্রণের নতুন অধ্যায়, যেখানে মূল প্রশ্ন ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলো কি সত্যিই জনস্বার্থ রক্ষা করতে পারবে। এই প্রেক্ষাপটে আসে ডড ফ্র্যাঙ্ক ওয়াল স্ট্রিট রিফর্ম। এর লক্ষ্য ছিল ভবিষ্যতের আর্থিক বিপর্যয় ঠেকানো। এখান থেকেই টু বিগ টু ফেইল ধারণাটি সামনে আসে, অর্থাৎ এমন প্রতিষ্ঠান যারা ভেঙে পড়লে পুরো অর্থনীতি ধসে পড়তে পারে। এমন প্রতিষ্ঠান এবং বড় বড় ব্যাংকগুলোকে সিস্টেম্যাটিক্যালি ইম্পর্টেন্ট হিসেবে চিহ্নিত করে তাদের উপর আরোপ করা হয় কঠোর নজরদারি, আরোপ করা হয় মূলধন সংরক্ষণ এবং জটিল নিয়ম। এর ফলে শেয়ার হোল্ডারদের মুনাফা কমে আসছিল, যার কারণে অনেকেরই এই নিয়ন্ত্রণ আরোপ পছন্দ হয়নি। আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ব্ল্যাকরক এই তালিকার বাইরে থেকে যায়। কিন্তু কিভাবে? নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন অন্যদের উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছিল, তখন ব্ল্যাকরক ওয়াশিংটনে নিজেদের প্রভাব বাড়ায়। নিয়ন্ত্রকরা অ্যাসেট ম্যানেজারদের দিকে নজর দিলে তারা দ্রুত লবিং ও পিআর ক্যাম্পেইন শুরু করে। তাদের বার্তা ছিল ব্ল্যাকরক ভেঙে পড়লে বড় কোনো ঝুঁকি তৈরি হবে না। এক পর্যায়ে ল্যারি ফিঙ্ক সরাসরি সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে। শেষ পর্যন্ত ব্ল্যাকরক টু বিগ টু ফেইল লেভেল থেকে বেরিয়ে যায়, কারণ তারা যুক্তি দেখিয়েছিল তারা আসলে প্যাসিভ ইনভেস্টর, অর্থাৎ তারা নিজের টাকায় নয় অন্যের টাকা পরিচালনা করছে। ব্ল্যাকরক শুধু নিয়ম এড়াচ্ছে না, পুরো সিস্টেমকে এমনভাবে গড়ে তুলছে যা তাদের স্বার্থ রক্ষা করে। ব্ল্যাকরক একটি প্রাচীন কৌশল ব্যবহার করছে যা কর্পোরেট আমেরিকা এবং সরকারের মধ্যে রিভলভিং ডোর নামে পরিচিত। এই কৌশলের মূলে রয়েছে একটি অদ্ভুত চক্র। একদিকে রয়েছে মার্কিন সরকার, যারা সাধারণ মানুষের জন্য আইন তৈরি করে। অন্যদিকে রয়েছে ব্ল্যাকরকের মতো কর্পোরেট দানব, যাদের মূল লক্ষ্য মুনাফা। দেখা যায় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরি ছেড়ে দিয়ে যোগ দিচ্ছেন ব্ল্যাকরকে। কিন্তু কেন? কারণ তারা সরকারের ভেতরের সব দুর্বলতা আর গোপন খবর জানে। আবার উল্টো চিত্রটাও সমান ভয়াবহ। ব্ল্যাকরকের শীর্ষ কর্মকর্তাদের যখন মার্কিন সরকারের অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তখন তারা সেখানে গিয়ে এমন সব আইন বা পলিসি তৈরি করে যা পরোক্ষভাবে ব্ল্যাকরকের স্বার্থ রক্ষা করে। 2020 সালের এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে দেখা গেছে 100টিরও বেশি প্রভাবশালী ব্যক্তি এই ব্ল্যাকরক এবং মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যাতায়াত করছেন। এই রিভলভিং ডোর বা আবর্তনশীল দরজার ফলে জন্ম নেয় এক চরম স্বার্থের সংঘাত। ব্ল্যাকরকের একজন কর্মী যখন সরকারি চেয়ারে বসেন, তখন তার আনুগত্য কার প্রতি থাকে? যে সাধারণ মানুষ তাকে বিশ্বাস করছে তাদের প্রতি, নাকি সেই পুরনো কোম্পানির প্রতি যেখানে তিনি আগামী মাসে কয়েক মিলিয়ন ডলারের বেতনে ফিরে যাবেন? এই ব্যবস্থার ফলে ব্ল্যাকরক কার্যত সরকারের ভেতরে নিজেদের লোক পুষিয়ে এমন সব নিয়ম তৈরি করে নেয় যা তাদের একচেটিয়া আধিপত্যকে আরও শক্তিশালী করে। এটি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ব্ল্যাকরকের রাজনৈতিক প্রভাব এখন বৈশ্বিক বাজারে। 2004 সাল থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকারি কর্মকর্তা, নিয়ন্ত্রক এবং কেন্দ্রীয় ব্যাংকার নিয়োগ করেছে তাদের প্রতিষ্ঠানে। একই সময়ে ব্ল্যাকরকের সাবেক কর্মকর্তারা সরকারি পদে বসছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ব্ল্যাকরকের সাবেক এক্সিকিউটিভ ফ্রিডরিখ মের্জ, বর্তমানে জার্মানির চ্যান্সেলর। জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। মানে বিষয়টা কোন লেভেলে দাঁড়ালো চিন্তা করে দেখুন। বিশ্ব অর্থনীতির পর্দার আড়ালে ব্ল্যাকরক আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কেবল সরকারের নিয়ম মেনে চলে না, বরং নিজেরাই সেই নিয়ম আর শর্তগুলোকে নির্ধারণ করে দেয়। ল্যারি ফিঙ্ক এবং এই বিশাল সাম্রাজ্য বিশ্বব্যাংক ও বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে একজোট হয়ে এক অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তাদের মূল লক্ষ্য হলো যে কোনো পরিস্থিতিতে নিজেদের মূলধন এবং মুনাফাকে শতভাগ নিরাপদ রাখা। এই লক্ষ্য অর্জনে তারা এক অদ্ভুত অর্থনৈতিক মডেল ব্যবহার করে, যেখানে বড় বড় প্রজেক্ট বিনিয়োগ করার সময় তারা সরকারের কাছ থেকে এমন সব গ্যারান্টি আদায় করে নেয় যা তাদের লোকসানের পথ বন্ধ করে দেয়। ফলে বাজারে মন্দা আসুক বা যে কোনো প্রজেক্ট ব্যর্থ হোক, ব্ল্যাকরকের মুনাফা থাকে অক্ষত। যখন কোনো বিনিয়োগ সফল হয়, তখন সিংহভাগ মুনাফা চলে যায় ব্ল্যাকরকের পকেটে। কিন্তু যখনই কোনো বিপর্যয় ঘটে বা বড় ধরনের লোকসান হয়, তখন সেই দায়ভার সরাসরি গিয়ে পড়ে সাধারণ জনগণের ওপর। অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এই বড় কর্পোরেশনগুলোর লোকসান মেটানো হয়। বিশ্বব্যাংক ও সরকারের ওপর নিজেদের প্রভাব খাটিয়ে ব্ল্যাকরক এমন এক অসম প্রতিযোগিতার বাজার তৈরি করেছে যেখানে জয়টা সবসময় তাদেরই নিশ্চিত থাকে।
আর হারতে হয় সাধারণ মানুষকে। কিন্তু ব্ল্যাকরকের আসল শক্তি শুধুমাত্র সরকারি সম্পর্ক নয়, আসল ক্ষমতা তাদের প্রযুক্তি প্ল্যাটফর্ম আলাদিনে। এটি বৈশ্বিক ফাইন্যান্সের অপারেটিং সিস্টেম। ভ্যানগার্ড, স্টেট স্ট্রিট সহ আরও অনেক বড় বড় প্রতিষ্ঠানও আলাদিনের উপর নির্ভর করে। 2020 সালের মধ্যে আলাদিন প্রায় 240টি ক্লায়েন্টের জন্য $21 ট্রিলিয়ন ট্র্যাক করেছিল, যা বৈশ্বিক আর্থিক সম্পদের প্রায় 10%। সংকটের সময় ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং জাপানের $1 ট্রিলিয়ন পেনশন ফান্ডও ব্ল্যাকরকের আলাদিনের সাহায্য চায়। যখন এরা সবাই আলাদিন ব্যবহার করে, তখন ব্ল্যাকরক পরোক্ষভাবে জেনে যায় যে কোন দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে বা সরকার পরবর্তী কী পদক্ষেপ নিতে পারে। এই ইনসাইডার নলেজ বা আগাম তথ্য ব্ল্যাকরককে বিনিয়োগের লড়াইয়ে সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। একবার যদি কোনো প্রতিষ্ঠান আলাদিন ব্যবহার শুরু করে, তাদের পুরো সিস্টেমই এই সফটওয়্যারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতাই ল্যারি ফিঙ্কের কোম্পানির জন্য স্থায়ী আয়ের উৎস এবং রাজনৈতিক ক্ষমতার উৎস হিসেবে কাজ করে। ব্ল্যাকরক বর্তমানে বিশ্বের অবকাঠামো খাতের এক বিশাল অংশ দখল করতে চাইছে, কারণ অবকাঠামো মানেই হলো দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল আয়। একটি শহরের একমাত্র বিমানবন্দর, পানি বা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ করার অর্থ হলো সেখানে সাধারণ মানুষের কোনো বিকল্প নেই, তাই দাম বাড়লেও তারা তা ব্যবহার করতে বাধ্য। 2024 সালে $12.5 বিলিয়ন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স কিনে নেওয়ার মাধ্যমে ব্ল্যাকরক প্রায় $150 বিলিয়ন বৈদেশিক অবকাঠামোর নিয়ন্ত্রণ পায় এবং 2025 সালে পানামা খালসহ বিশ্বের 43টি গুরুত্বপূর্ণ বন্দর নিয়ন্ত্রণে $23 বিলিয়ন চুক্তিটি তাদের এই আধিপত্য বিস্তারের পথে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করে। ব্ল্যাকরক অস্ত্র তৈরি করার বড় বড় প্রতিরক্ষা কোম্পানি যেমন লকহিড মার্টিন এবং রেথিয়নে বিনিয়োগ করে বিপুল লাভবান হয়। আবার যুদ্ধ শেষে সেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চল পুনর্গঠনের প্রকল্প হাতে নিয়ে পুনরায় মুনাফা অর্জন করে। মানে এক ঢিলে দুই পাখি, কোথাও যুদ্ধ বাঁধলেই দুইবার মুনাফা। ইউক্রেন এর জীবন্ত উদাহরণ, যেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ল্যারি ফিঙ্ক সরাসরি চুক্তি করেছিলেন এবং বিশ্ব ব্যাংকের তহবিল ব্যবহারে পুনর্গঠন প্রকল্প চালাচ্ছেন। এটি কেবল একটি দেশ নয়, বরং $68 ট্রিলিয়ন বৈশ্বিক অবকাঠামো দখলের একটি মহা পরিকল্পনার অংশ। ল্যারি ফিঙ্ক ব্ল্যাকরককে এমন এক এভরিথিং স্টোর হিসেবে গড়ে তুলেছেন, যেখানে ইন্টারনেট, প্রতিরক্ষা, নজরদারি প্রযুক্তি, ফুড থেকে শুরু করে নবায়নযোগ্য শক্তি সব খাতেই তাদের একচেটিয়া পদচারণা। তাদের এই ক্যাটালিটিক ক্যাপিটাল স্ট্র্যাটেজি নিশ্চিত করে যে বিশ্ব শান্তিতে থাকুক অথবা অশান্তিতে থাকুক, ব্ল্যাকরকের ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ কখনোই থামবে না। তারা হয়তো সরাসরি যুদ্ধ তৈরি করে না, কিন্তু যুদ্ধের প্রতিটি ফলাফলকে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করতে তারা দারুণ পারদর্শী। ব্ল্যাকরক আজ আর 10টা সাধারণ বিনিয়োগ প্রতিষ্ঠানের মতো নয়। কোম্পানিটি এখন বিশ্ব রাজনীতির এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে তারা দেশগুলোর ভাগ্য নির্ধারণ করতে পারে। যখন একটি কোম্পানি কোনো দেশের বন্দর, বিদ্যুৎ কেন্দ্র বা পানির লাইনের মালিক হয়, তখন সেই দেশের সরকার কার্যত তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। প্রযুক্তিগত উৎকর্ষ, রাজনৈতিক প্রভাব এবং বিপুল পুঁজির সংমিশ্রণে ব্ল্যাকরক এখন এমন এক সিস্টেমেটিক কন্ট্রোলার বা নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে, যাদের অনুমতি ছাড়া বিশ্ব অর্থনীতির চাকা ঘোরা প্রায় অসম্ভব। তারা এখন আর শুধু মুনাফা করে না, তারা নির্ধারণ করে দেয় পৃথিবীর মানুষ কিভাবে বাঁচবে এবং কোন পথে চলবে। শেষ করার আগে কিছু প্রশ্ন। এই ডকুমেন্টারি দেখার পর আপনার মনে কি চলছে? এমন কোনো কিছুর সাথে কি কানেকশন পাচ্ছেন যেটা সম্পর্কে আপনি ইতিমধ্যেই শুনেছেন? হতে পারে সেটা কোনো বই কিংবা ভবিষ্যৎবাণী,